হুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দ্রুত লাইভ ক্লাসে জয়েন করেন। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন। আমিনুল হক শাকিল খুবই চমৎকার, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, আধুনিক, মডার্ন, স্মার্ট একটা বালক। চৌকস একজন পুলিশ সদস্য, সে প্রথম দিনেই চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ধ্রুবরাজ দাদা আসছে, শেখ হৃদয় আসছে। সবাই একটু দ্রুত চলে আসেন। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে ক্লাসটা নিতে দেরি হয়েছে, সো আমি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এখন। কোনো প্রকার কথা না বাড়িয়ে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় চলে যাব। সবাই একটু সাড়া দেন। এমসিকিউ পরীক্ষার জন্য আপনারা রেডি কিনা সবাই একসাথে কমেন্ট করেন, রেডি কিনা। আপনারা রেডি বললেই আমি শুরু করব। বাকি নেই, সব খরচ হয়েছে। এইসব দিলাম না, একটা রাখবেন, এটা কেমন না তোমরা রাও কিনে না রাও, এই জন্য সবাই তো ঠান্ডা খায় না। সব সবাই কি রেডি? সবাই খায় না, না ঠান্ডা 100%। আমি তো অনুমতি কেনা জানে নাই তো সবাই রেডি, আমরা এখন এমসিকিউ পরীক্ষা শুরু করব। সবাই মাইন্ড প্রেজেন্ট রাখেন। আমি বলেছিলাম 1 থেকে 230 পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ ধারা আমরা পড়াইছি, শুধুমাত্র তার উপর বেস করে লাইভ ক্লাসে যেরকম এমসিকিউ নেওয়া যায়, লাইভ ক্লাস বান্ধব এমসিকিউ পরীক্ষাটা আমরা নেব। এখন এখানে তো ওইভাবে এমসিকিউ নেওয়া যাবে না যে 4টে অপশন তারপর একটা টিক দেবেন, সেভাবে না। তো মোটামুটি বেসিকভাবে আমরা একটু এই গুরুত্বপূর্ণ ধারা থেকে এমসিকিউ নেব। আপনারা সবাই কমেন্ট করবেন, অর্থাৎ আমি জিজ্ঞেস করব এইটার উত্তর কি। সবাই কমেন্ট করবেন, যে আগে কমেন্ট করতে পারবেন আপনারাই কমেন্ট দেখবেন তাকে আমরা বুঝবো যে সে আসলেই ভালো পারতেছে বা ভালো পড়েছে। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের পেনাল কোডের 1 থেকে 230 ধারার গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকে মোটামুটি একটা এমসিকিউ প্রশ্ন আমরা শুরু করতেছি। প্রত্যেকেই কমেন্ট সেকশনে হাত রাখেন, কে কার আগে করতে পারেন। 1 নাম্বার এমসিকিউ, পেনাল কোড অনুযায়ী অথবা দণ্ডবিধি আইন অনুসারে দণ্ড কত প্রকার?
মিরাজ শেখ চমৎকার। এমএসটি রিপা আক্তার ফার্স্ট গার্ল। দণ্ড হচ্ছে 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত। আমিনুল হক শাকিল, আগে 6 প্রকার ছিল, 1 প্রকার বাতিল হয়ে গেছে, এখন হচ্ছে 5 প্রকার। পরীক্ষায় এমসিকিউ আসলে দণ্ড কত প্রকার? সর্বোচ্চ সংখ্যা 5-এর বেশি থাকবে না। দণ্ড 5 প্রকার। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। নির্জন কারাবাস। নির্জন কারাবাস আমরা পড়েছিলাম 73-74 ধারায়। প্রশ্ন হচ্ছে, এক নাগারে সর্বোচ্চ কতদিন পর্যন্ত নির্জন কারাবাস দেওয়া যাবে? এক নাগারে সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাসে রাখা যাবে? মিরাজ শেখ চমৎকার চমৎকার, 14 দিন। আমিনুল হক শাকিল, এই ছেলেটা তো নতুন এসেই খুব ভালো পারফরমেন্স। হৃদয় শেখ হৃদয়, তোমার কমেন্ট দেখতে চাই। এক নাগারে হচ্ছে 14 দিন। থ্যাংক ইউ। কমন ইন্টেনশন, 3 নম্বর প্রশ্ন। কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায়, এই সাধারণ অভিপ্রায়ের কথা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? আপনারা সবাই মোটামুটি পারতেছেন। অনেকের নেটওয়ার্কের তারতম্যের কারণে অনেকের কাছে কথা হয়তো পরে যাচ্ছে। সো আপনি কমেন্ট করবেন, আগে হোক পরে হোক, নিজেকে যাচাই করেন আপনি পারতেছেন কিনা। সাধারণ অভিপ্রায় দণ্ডবিধির কত ধারায় উল্লেখ করা আছে? কমন ইন্টেনশন। এমএসটি রিপা আক্তার, থ্যাংক ইউ, 34 ধারায়। রিপা আক্তার, তুমি আর একটা কমেন্ট করো, এই সাধারণ অভিপ্রায়ের সর্বনিম্ন কতজন লোক দরকার? চৌত্রিশ ধারা, আমাদের দণ্ডবিধির 34 ধারা বলা হয়েছে সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে 2 বা ততোধিক ব্যক্তি যদি একসাথে একই অভিপ্রায় নিয়ে, একই মানসিকতা নিয়ে কোনো একটা অপরাধ করে, তাহলে প্রত্যেকে সমানভাবে দায়ী থাকবে, প্রত্যেকে সমানভাবে দায়ী হবে। আমিনুল হক শাকিল, 34 ধারায় 2-এর অধিক। থ্যাংক ইউ সো মাচ। একেবারে শর্ট একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দণ্ডবিধি কত নাম্বার আইন? 10 নাম্বার, 20 নাম্বার, 30 নাম্বার না 45 নাম্বার? দণ্ডবিধি কত নাম্বার আইন? 1860 সালের দণ্ডবিধি কত নাম্বার আইন? শফিকুল ইসলাম, আপনার কমেন্ট দেখতে চাই। মিরাজ শেখ, চমৎকার চমৎকার। রুবেল রানার কমেন্ট দেখতে চাই। মিরাজ শেখ, কমেন্ট কাটলে কেন? ঠিক আছে তো, আপনারা নিজেকে যাচাই করেন। পেনাল কোড আইন হচ্ছে 1860 সালে 6 অক্টোবর প্রকাশিত হয়েছে, 45 নং আইন। 45 নং আইন। মিরাজ শেখ, এমডি জাকির হোসেন, ধন্যবাদ, খুবই ব্রিলিয়ান্ট। মৃদুল বিশ্বাস, শম্ভু দাদা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। ধ্রুবরাজ দাদা, সবার নাম বলছি না, দেরি হবে। আমরা কিন্তু আস্তে আস্তে মানে গভীরে যাব, ঠিক আছে?
এখন নেক্সট প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। পেনাল কোড অনুসারে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে অপরাধীকে আশ্রয় দিলেও অপরাধ হবে না? পেনাল কোড অনুসারে কোন কোন ব্যক্তি অপরাধীকে আশ্রয় দিলেও ওই ব্যক্তির অপরাধ হবে না? কোন কোন ব্যক্তি? উফ, আমিনুল হক শাকিল, এই ছেলেটা কি বুঝলাম না। আমিনুল হক শাকিল, তোমার পারফরমেন্স খুবই সুন্দর প্রথম দিনে এসেই। আমি কি আমিনুল হক শাকিলকে আটকাইতে পারবো না? আমি কি মিরাজ শেখ, আমি কি সত্যজিৎ বিশ্বাস, ধ্রুবরাজ, রিপা আক্তার, এদেরকে কি আমি আটকাইতে পারবো না? এই জাকির হোসেন, এই শফিকুল ইসলাম, এদেরকে কি আমি আটকাতে পারবো না? ঠিক আছে, আমি এবার চেষ্টা করব কেমনে আটকানো যায়। স্বামী স্ত্রী একে অপরকে যদি অপরাধী জেনেও আশ্রয় দেয়, তাহলে তারা সেই আশ্রয়দান দিলে যে অপরাধ হিসাবে গণ্য হয়, সেটা তাদের ক্ষেত্রে অপরাধ হবে না। স্বামী স্ত্রী। এমডি রাজু, ক্লাস শেষ হলে তুমি আমাকে ফোন দিও। পুষ্পা। আচ্ছা, এবার আমরা এত অপরাধ পড়লাম। পেনাল কোড অনুসারে অপরাধের সংজ্ঞা কত ধারায় দেওয়া হয়েছে? পেনাল কোডে অপরাধের সংজ্ঞা কত ধারায় উল্লেখ করা হয়েছে? ওহ, আবার সেই আমিনুল হক শাকিল, প্রত্যেকবার তিনি এগিয়ে আছে। সে সবার প্রথমে অ্যান্সার করে 40 ধারা। থ্যাংক ইউ সো মাচ। সত্যজিৎ বিশ্বাস 40, সবাই 40 মার্ক পাচ্ছে। চমৎকার। আচ্ছা, এইবার হালকা একটু বিট দেবো। হ্যাঁ, হালকা একটু বেস্ট একটু বাড়াবো। ক নামক একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জনতার উপরে গুলি চালায়। গুলি চালানোর ফলে সেখানে কিছু মানুষ নিহত হয়। এক্ষেত্রে ক নামক সৈনিক অপরাধ করেও রেহাই পাবে পেনাল কোডের কত ধারা অনুযায়ী? ক নামক সৈনিক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এক গুলি চালাইলো, সেই গুলিতে মানুষ মারা গেল। এখন এটা তো একটা অপরাধ হয়েছে, কিন্তু তারপরেও সে কত ধারা অনুযায়ী রেহাই পাবে? অর্থাৎ তার অপরাধ বলে গণ্য হবে না। কত ধারায়? ও সত্যজিৎ বিশ্বাস, এমএসটি রিপা আক্তার, ইউ হ্যাভ টু কারেকশন ইউর সেলফ। আমরা পড়েছিলাম সাধারণ ব্যতিক্রমের প্রথম ধারা ৭৬ ধারা, আইন বলে বাধ্য বা নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি। অর্থাৎ আইন বলে সিনিয়র অফিসার যখন আপনাকে কোনো কাজ করতে বলে, সেটা কিন্তু আইন অনুসারে আপনি, আমাদের পুলিশ আইনের ২৩ ধারায় আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন করা। এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে। তো সিনিয়র অফিসার আদেশ দিলে আপনার সেটা করতে বাধ্য। তা আইন বলে বাধ্য হচ্ছে ৭৬ ধারায়। যারা পারছেন ধন্যবাদ। রিপা আক্তার, আরো সংশোধন। এমডি জাকির হোসেন, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার আরেকটু আমরা গভীরে চলে যাই। পেনাল কোড 94 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে কি ধরনের ভয় দেখিয়ে অপরাধ করতে বাধ্য করলে অপরাধ হবে না, অর্থাৎ পেনাল কোড 94 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে কোন ধরনের ভয় দেখিয়ে অপরাধ করতে বাধ্য করলে সে যদি অপরাধ করে তাও অপরাধ হবে না। কোন ধরনের ভয় দেখিলে, কোন ধরনের ভয় দেখাইলে? হাত ভাঙার ভয়, পা ভাঙার ভয়, মৃত্যু ভয়, নাকি চুল কাটার ভয়? রাজু হোসেন পুষ্পা, ইন্সপেক্টর পুষ্পা, তোমাকে অনেক ধন্যবাদ। মৃত্যু বা গুরুতর আঘাত, এই দেখেন, এই যে সবাই একটি সত্যজিৎ বিশ্বাসের কমেন্টটা সবাই একটু দেখেন। এজন্য এই যে আমরা 94 ধারা উল্লেখ করলাম, আমরা যেভাবেই এমসিকিউটা পড়তেছি না কেন, পুরো 94 ধারাটা কিন্তু আমাদের মাথায় চলে আসতেছে যে কোনো ব্যক্তিকে বাধ্য করে, অর্থাৎ এমন একটা ভয় দেখাইয়া একটা অপরাধ করতে বাধ্য করলে, তারপর সেই ব্যক্তি যদি বাধ্য হয়ে অপরাধটা করে তাহলে তার অপরাধ হবে না। তাহলে এই ভয়টা কোন ধরনের ভয় দেখাইতে হবে? একদম তাৎক্ষণিক মৃত্যু। 94 ধারা যাদের কাছে বই আছে আপনারা খুলে দেখেন, এই ভয়টা এমন হতে হবে তাৎক্ষণিক মৃত্যু। এখানে গুরুতর জখম টখম না, শুধু একটা ভয় এক প্রকারের, সেটা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যু। তাৎক্ষণিক মৃত্যুর ভয় যদি দেখানো হয়, সেই অবস্থায় সে ওই লোকটা যদি অপরাধ করে তাহলে অপরাধ বলে গণ্য হবে না। দু একজনকে শোয়াইয়া ফেলতে পারতেছি আমি, আস্তে আস্তে শুয়ে পড়তেছে। আমিনুল হক শাকিল, আরও সংশোধন হতে হবে। এবার আমরা একটু ভিন্ন লেভেলে যাই, ভালো মানুষ বাদ দিয়ে আমরা এবার পাগলের দেশে যাই। প্রশ্ন: অপ্রকৃতিস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ নয়। শুনবেন, দণ্ডবিধির 84 ধারা অনুযায়ী কোনো পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ নয়। তবে এই পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে কত ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে? পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে কত ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে? মিরাজ শেখ, রিপা আক্তার, সত্যজিৎ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। 98 ধারায়, 98 ধারায় কি বলছে? অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে, এবং সেখানে যদি আপনার উপর এমন কোনো তাৎক্ষণিক গুরুতর জখমের ভয় আসে তাহলে আপনি তাকে মেরেও ফেলতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেলে প্রথমেই আনবেন যে 99 ধারার শর্ত সাপেক্ষে, 99 ধারার শর্ত সাপেক্ষে, 99 ধারার শর্ত সাপেক্ষে। এইবারের এমসিকিউটা আপনারা কেউ পারবেন না আমি জানি, হয়তো দু একজনে পারতে পারে। সবাই একটু মনোযোগ দিয়ে
শুনবেন, ঠিক আছে? দেহের প্রতি আক্রমণের ক্ষেত্রে, আপনার দেহের প্রতি আক্রমণের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা যাবে, এটা কত ধারায় বলা হয়েছে? আপনার দেহের প্রতি কোনো আক্রমণ আসলে সেই আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা যাবে, এটা কত ধারায় বলা হয়েছে? না, এই আমিনুল হক শাকিল, এই ছেলেটাকে আমি কিছুতেই দমিয়ে রাখতে পারতেছি না। আমিনুল হক শাকিল, তুমি মানে কি করতেছো এগুলা? শেখ হৃদয়, আরো সেন্সিটিভ হতে হবে, ঠিক আছে? আরো মনোযোগী হতে হবে। 104 ধারা তুমি কোথা থেকে আনছো? এটা তো সম্পত্তির ধারা। আমরা কি বলছি? দেহের প্রতি আত্মরক্ষা অধিকার 3টা ধারা, 100 ধারা, 101, 102। 100 থেকে 102 এই 3টা দেহের, আর 103, 4, 5 এই 3টা হচ্ছে সম্পত্তির। 100 ধারায় মৃত্যু ঘটানো যায়, 101 ধারায় মৃত্যু বাদে অন্য কিছু ঘটানো যায়, 102-তে আরম্ভ স্থিতিকাল, 103-এ মৃত্যু ঘটানো যায় সম্পত্তির ক্ষেত্রে, 104-এ মৃত্যু বাদে অন্য ক্ষতি করা যায়, আর 105-এ আরম্ভ স্থিতিকাল। সবাই একটু হুঁশ রাখেন যারা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অ্যান্সার আপনারা দেখতে পারতেছেন। সবাই একটু নিজেকে যাচাই করেন। 10টা এমসিকিউ শেষ। সবাই একটু ফ্রি মাইন্ডে বলেন তো, মানে একটু কিছু শেখা যাচ্ছে এমসিকিউতে? শেখ হৃদয়, তোমাকে আরো সচেতনভাবে শুনতে হবে। তুমি একজন ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো কিপ ইউর মাইন্ড ইন লাইভ ক্লাস। এবারে আমরা এবার একটু বেসটা একটু বাড়াবো। পেনাল কোডের 100(3) অর্থাৎ 100 ধারার 3 উপধারার বিষয়বস্তু কি? পেনাল কোডের 100 ধারা 3 উপধারার বিষয়বস্তু কি? যাদের কাছে বই আছে দ্রুত বই খুলতেছে, এই নকল করতেছে, এই অর্থাৎ পেনাল কোডের 100 ধারার 3 উপধারায় বা 3 নাম্বার শর্তে কি বলা হয়েছে? রিপা আক্তার বলছে আজকে ক্লাস অনেক মজা। ইয়েস, এতদিন শুধু আমি পড়াইছি, শুনছেন, এখন আপনাদের মধ্যে কম্পিটিশন হবে, কে আগে বলতে পারেন। আমিনুল হক শাকিল, তোমাকে আমি এবার শোয়াইয়ে ফেলতে পারলাম, নিজের কাছে খুব ভাল লাগতেছে। তুমি এবার শুয়ে পড়েছো, তোমার অ্যান্সার হয়নি, তুমি ভুল দিকে গমন করেছো। তুমি তোমার শালীকে স্ত্রী ভেবে জড়িয়ে ধরেছো, কিন্তু এটা তোমার স্ত্রী নয়। আমি বলেছি ইয়েস। সবাই সত্যজিৎ বিশ্বাসের কমেন্টটাকে একটু দেখেন। পেনাল কোডের 100 ধারায় বলছে দেহের প্রতি, আপনার দেহের উপরে যদি 6 ধরনের আক্রমণ হয় তাহলে আপনি ওই লোকটাকে অধিকার প্রয়োগ করে মেরেও ফেলতে পারবেন। সেই 6 ধরনের 3 নাম্বার অপশন হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ করা। এরকম একটা এমসিকিউ আসতেই পারে। 6টা অপশন কি? দেহের প্রতি, মৃত্যুর উদ্দেশ্যে আক্রমণ, গুরুতর জখমের উদ্দেশ্যে আক্রমণ, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অপ্রকৃত কামলালসার অভিপ্রায় আক্রমণ।
অপহরণ ও অভিপ্রায় আক্রমণ আর অবৈধ আটকের উদ্দেশ্যে আক্রমণ। সো থ্যাংক ইউ সো মাচ। আমিনুল হক শাকিল খুবই ভালো ভালো অ্যান্সার করে করে সে একটু এক্সাইটেড হয়ে গেছে। সে তার শালিকে নিজের স্ত্রী ভেবে জড়িয়ে ধরেছে, পরে দেখলো এটা তার বউ নয়, তার শালি। ততক্ষণে তার বউ চলে আসছে, এসে বলছে, ওগো তুমি কি করছো? ওটা তো আমি নই, ওটা তো আমার বোন। তখন আমিনুল হক শাকিল বলল, শান্ত হও বউ, ভুল থেকেই শেখা যায়। সো থ্যাংক ইউ সো মাচ। তারপর বউ তাকে আবার সাদরে গ্রহণ করলো। এবার হালকা আরেকটু বেশটা বাড়াই, না এবার একটু বেশটা একটু কমাই দিই। সম্পত্তি রক্ষা করার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? আজকে আমরা ব্রিলিয়ান্ট বাছাই করতেছি। ওয়াও, এবার সবার উপরে চলে আসছে রাজু হোসেন, ইন্সপেক্টর পুষ্পা, ম্যাচ ম্যানেজার RRF বরিশাল। অনেকক্ষণ পর নাম শুনছি। আমাদের এমডি রুবেল রানা চলে আসছে সেকেন্ড পজিশনে। ওয়াও, 4টি ক্ষেত্রে। এটা কত ধারায় আছে? 103 ধারায়। সম্পত্তি রক্ষার জন্য যদি 4 ধরনের হয়, আক্রমণ হয়, তাহলে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। একটা হচ্ছে দস্যুতা, একটা হচ্ছে রাত্রিবেলা অপথে প্রবেশ, গৃহতাবু জাহাজে যদি কেউ আগুন লাগায়, আর হচ্ছে এরূপ অবস্থায় চুরি বা অনধিকার গৃহপ্রবেশ যাতে মনে হয় আপনি ওটা না ঠেকাইলে মৃত্যু অথবা গুরুতর জখম হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সবাই পারতেছেন, ভালো লাগতেছে, ব্যাপারটা সুন্দর না? এইবার একটা টেকনিক্যাল প্রশ্ন, সংজ্ঞামূলক প্রশ্ন, ডেফিনেশন আপনাদের অ্যান্সার করতে হবে। সুন্দরভাবে শোনো। কোনো ব্যক্তি যদি অপরাধ করার জন্য অথবা অপরাধ অনুষ্ঠানের জন্য সহায়তা করে, তাহলে ওই ব্যক্তিকে কি বলা হয়? কোনো ব্যক্তি যদি অপরাধ অনুষ্ঠানের জন্য সহায়তা করে, তাহলে তাকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে নর্মাল স্টুডেন্ট। যে উত্তর দিতে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে নর্মাল স্টুডেন্ট। আমরা 108 ধারা পড়েছিলাম পেনাল কোডের। সেখানে বলা হয়েছে দুষ্কর্মের সহায়তা। অপরাধে সহায়তা মানে কি? অপরাধটা কি, ভালো কর্ম নাকি দুষ্কর্ম? অপরাধটা হচ্ছে শিট। আমিনুল হক শাকিল অ্যান্সার দিয়ে দিল, ধন্যবাদ তোমাকে। অপরাধটা হচ্ছে দুষ্কর্ম। তাহলে অপরাধ করার জন্য যে সহায়তা করে সে হচ্ছে দুষ্কর্মের সহায়তাকারী। দণ্ডবিধি 108 ধারা। অনেকের কাছে একটু খটকা লেগেছে, সবাই একটু এটা মনোযোগ দিয়ে শোনেন। অপরাধ করার জন্য যদি শোনেন, 2টা সংজ্ঞা। কোনো কাজ করার জন্য যদি কেউ সহায়তা করে তাহলে সে হচ্ছে প্ররোচনাকারী বা সহায়তাকারী, তাকে শুধুমাত্র বলা হয় সহায়তাকারী। কিন্তু অপরাধ করার জন্য যদি কেউ সহযোগিতা করে তাহলে সে হচ্ছে দুষ্কর্মের সহায়তাকারী। শ্রীমতী সীমা রায় দাসী, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আশরাফুল আলম, থ্যাংক ইউ সো মাচ।
এবার একটা নর্মাল প্রশ্ন আমি ছুড়ে দেই, কোনো ব্যক্তি যদি উপস্থিত থেকে সহায়তা করে, অর্থাৎ উপস্থিত থেকে অপরাধে সহায়তা করার কথা কত ধারায় বর্ণিত আছে? পেনাল কোড অনুসারে উপস্থিত থেকে সহায়তা করার কথা কত ধারায় বর্ণিত আছে? উপস্থিত থেকে অপরাধের সহায়তা করার কথা কত ধারায় বর্ণিত আছে? মিরাজ শেখ, দুইটা বিষয়, একটা হচ্ছে অনুপস্থিত থেকে সহায়তা। ঢাকায় বসে ফোনে ফোনে বরিশালে একটা অপরাধে সহায়তা করতেছে, তাহলে সে কি ঘটনাস্থলে নাই? অনুপস্থিত। একটা অনুপস্থিত থেকে, একটা উপস্থিত থেকে, তাহলে আপনি কোনটা কত ধারায় কিভাবে মনে রাখবেন? অনুপস্থিত লিখতে সরেয়, সরেয় হচ্ছে আগে, আর উপস্থিত লিখতে রস্যু হচ্ছে সরেয়ার পরে। তাই সরেয় যেহেতু আগে, তাই এটা আসবে আগের ধারা 109-তে, আর রস্যু যেহেতু পরে, তাই এটা যাবে পরে 114-তে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি কি এদেরকে কোনভাবে আটকাতে পারবো না? না, আমার পড়াইতে ইচ্ছে করে না, এই সব বন্ধ, পড়ালেখা বন্ধ। এমন একটা এমসিকিউ দিয়ে আমি আটকাইতে পারলাম না যে কেউ পারে না, এরকম একটা এমসিকিউ আমি এখনো। এইবার হবে। পেনাল কোডের 130 ধারার বিষয়বস্তু কি? পেনাল কোডের 130 ধারার বিষয়বস্তু নিচের কোনটি? এই 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 বই খুলতেছে, ওই নকল করতেছে, ওই যে সুন্দর করে লিখবে, মানে বইয়ের মতো, আমি তো দেখলেই চিনতে পারবো, আমি বুঝবো নিশ্চয়ই এ বই বের করে লেখছে। পেনাল কোড অনুসারে 130 ধারার বিষয়বস্তু কি? 130 ধারায় কি বলা হয়েছে? দেরি হচ্ছে, তার মানে ইয়েস, আমি পারছি, এবার সবাই ফেলতে পারবো সবগুলাকে। আর্মস ব্যান্ড, আর্মস এস্টেট, আর্মস ব্যান্ড, আর্মস এস্টেট, স্ট্যান্ড আপ। তাহলে 130 ধারার বিষয়বস্তু কেউ পারলেন না, আমি বলে দিব। আমি কি বলে দিব? পাস করেন, পাস, সবাই লেখেন পাস। ধন্যবাদ মিরাজ শেখ। রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় দানকারী। সত্যজিৎ বিশ্বাস, 0 = 0। 128, 129, 130 এই তিনটা ধারা রাজবন্দী বা যুদ্ধবন্দীকে নিয়ে। তাহলে বাই সিরিয়াল যদি আমরা আসি, 128 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা। কে করবে? সরকারি কর্মচারী রাজবন্দী বা যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃতভাবে পালাই যাইতে দেয় যদি, তাহলে 128। 129-এ বলছে এই রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি অবহেলাপূর্ণভাবে কেউ পলায়নে সহায়তা করে, মানে তার কাছে একজন রাজবন্দী যুদ্ধবন্দী হেফাজতে ছিল, তার হেফাজতে সে ঘুমিয়ে পড়ছে বা যে কোনোভাবে ও পালাই চলে গেছে অবহেলার কারণে। এবার 130-এ গিয়ে বলছে
এই যে পলাতক রাজবন্দী বা যুদ্ধবন্দীকে কেউ যদি জেনে শুনে আশ্রয় দেয় বা গ্রেপ্তার এড়ানোর জন্য তাকে লুকিয়ে রাখে, বা তার কাছে এসেছিল সে ওইখান থেকে আবার নতুন কোথাও পালাই যাইতে সাহায্য করে, মূল বিষয় হচ্ছে আশ্রয় দান। এটা হচ্ছে 130। থ্যাংক ইউ সো মাচ, অনেকে লিখছেন। এবারে আবার আটকাই দেব আপনাদেরকে। কোনো সরকারি কর্মচারী, কোনো একজন ব্যক্তি সরকারি কর্মচারী হয়েও যদি অপরাধের ষড়যন্ত্র গোপন করে রাখে, তাহলে তার শাস্তি পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? সরকারি কর্মচারী হয়েও যদি কোনো অপরাধের ষড়যন্ত্রের কথা জেনেও সেটা গোপন করে রাখে, তাহলে এই সরকারি কর্মচারীর শাস্তি কত ধারায় বর্ণিত আছে? ইয়েস, আমি আস্তে আস্তে সাকসেস হচ্ছি, আপনাদেরকে আমি শোয়াই ফেলতে পারতেছি। আশরাফুল আলম, তুমি কি করতেছো ভাই? তুমি কি আমার উদ্দেশ্য হাসিল হইতে দেবা না? মিরাজ শেখ, তার মানে তোমরা আমার ভালো চাও না? হ্যাঁ, ধন্যবাদ আশরাফুল আলম এবং মিরাজ শেখ আপনাদেরকে। এমএসটি রিপা আক্তার, কারেকশন ইয়োর সেলফ। তাহলে আমরা এই কানেক্টেড ধারাগুলো জেনে নেব। এটা কিন্তু নর্মাল এমসিকিউ পরীক্ষা না, আপনি বোঝেন। তাহলে অপরাধের ষড়যন্ত্র মানে কি? অপরাধটা এখনো হয় নাই। ষড়যন্ত্র মানে কি? একটা প্ল্যান চলতেছে, প্ল্যানটা হয়ে গেছে, অপরাধটা হয় নাই। তাহলে এই অপরাধের ষড়যন্ত্র গোপন নিয়ে 3টা ধারা, 118, 119, 120। এর মধ্যে পাবলিকের ধারা হচ্ছে 2টা, 118, 120। আর মাঝখানে সরকারি কর্মচারীর একটা ধারা, সেটা হচ্ছে 119। অর্থাৎ কোথাও কোনো একটা অপরাধ ঘটবে, এই ষড়যন্ত্রের কথা কেউ যদি জেনে শুনেও গোপন করে, সেটা হোক মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বা কারাদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, যদি কেউ গোপন করে তাহলে পাবলিকদের শাস্তি হচ্ছে 118 অথবা 120, আর সরকারি কর্মচারীর শাস্তি হচ্ছে 119। আশা করি বুঝতে পারছেন। একটা ছোট প্রশ্ন, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন ব্যক্তি প্রয়োজন? অথবা অপরাধমূলক ষড়যন্ত্র সম্পূর্ণ করতে সর্বনিম্ন কতজন ব্যক্তি প্রয়োজন? আমিনুল হক শাকিল, তিনি ফিরে এসেছে 2 জন। থ্যাংক ইউ সো মাচ। সর্বনিম্ন 2 জন। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে? 120-এর সঠাইপেন ক অনুযায়ী যে 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ অথবা কোনো একটা বৈধ কাজ অবৈধভাবে করার জন্য যদি সম্মত হয়, সবাই যদি একমত হয়, তখন সেটা হবে অপরাধমূলক ষড়যন্ত্র। কিন্তু নোট হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যতই প্ল্যান হোক না কেন, সেটা অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে না। আশরাফুল আলম, এমডি আশরাফুল আলম সদ্য বিবাহ করেছে,
বিবাহ করার পরে পাশের বাসার ভাবির সাথে এই আশরাফুল আলমের স্ত্রীর একটু মনোমালিন্য হয়েছে বিবাহের 2 দিনের মাথায়। এখন এই আশরাফুল আলম রাতে তার স্ত্রীর সাথে শুয়ে শুয়ে বিভিন্ন প্রকারের প্ল্যান করতেছে এই ভাবিকে কিভাবে ক্ষতি করা যায়, অর্থাৎ একটা অপরাধ করবে, এটা ষড়যন্ত্র করতেছে। কিন্তু সুখবর এটা যে আশরাফুল আলম তার স্ত্রীর সাথে যতই অপরাধের প্ল্যান করুক না কেন, কিছুতেই সেটা অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে না, কারণ আইন স্ত্রীকে সবসময় সম্মান দেয়, সবসময় সর্বোচ্চ সম্মান দেয় স্ত্রীকে। সেই জন্য 120-এর ক্ষয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কখনো অপরাধমূলক ষড়যন্ত্র হতে পারে না। এখন একটা নর্মাল একটা এমসিকিউ শোনেন। রহিম নামক একজন ব্যক্তি কোনো সামরিক বাহিনীর সদস্য না হয়েও যদি নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেখানোর জন্য যদি সামরিক বাহিনীর পোশাক পরিধান করে, তাহলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে, অর্থাৎ কতটুকু কারাদণ্ড, কয় টাকা জরিমানা। এইবার বই দেখে নকল করা ছাড়া উপায় নাই। অর্থাৎ কোনো লোক সামরিক বাহিনীর সদস্য না হয়েও যদি তাদের পোশাক পরিধান করে, তাহলে এই লোকের শাস্তি কি পরিমাণ শাস্তি হবে। এইটার উত্তর যে দিবেন সে হচ্ছে ব্রিলিয়ান্ট। এমএসটি রিপা আক্তার, এটা 140 ধারায় অপরাধ। আমি জানতে চাইছি কি পরিমাণ তার শাস্তি হবে। রিপা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। 3 মাস কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। না, রিপা আক্তার খুব ভালোই পারতেছে। রিপা আক্তার, তুমি একজন মহিলা পুলিশ, তোমাকে রিকোয়েস্ট করব, আমাদের এই ক্লাসে অনেক মহিলা পুলিশ ছিল, তারা এখন ইরেগুলার হয়ে গেছে। তুমি একমাত্র আছো যে লাইভ ক্লাসে দেখা যায়, আরও 2-1 জনে হয়তো রেকর্ড ক্লাস দেখে। তবে তুমি এই পড়ালেখার প্রতি ভালোবাসা বা এই আগ্রহটা হারাইও না পরীক্ষার আগ পর্যন্ত। আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করবে। 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ছোট একটা প্রশ্ন, 5 বা ততোধিক ব্যক্তি, জাকির হোসেন ধন্যবাদ, 3 মাস 500 টাকা। 5 বা ততোধিক ব্যক্তি কয়টি কাজ করলে সেইটা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে? 5 বা ততোধিক ব্যক্তি কয়টি কাজ করলে সেটা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে? 3, 4, 5, 6 কোনটা? আমরা পেনাল কোডে 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা পড়েছিলাম। সেখানে পড়েছিলাম 5 বা তত, অর্থাৎ একটি বেআইনি সমাবেশ হইতে হলে সর্বনিম্ন কতজন লোকের দরকার? কমপক্ষে 5 জন, তার উপরে যতজন হোক। এই 5 বা ততোধিক ব্যক্তি যদি 5টা কাজ করে তাহলে সেটা বেআইনি সমাবেশ হবে। এই 5টা কাজ কিন্তু আপনাদের দয়া করে মুখস্থ রাখতে হবে।
আর সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো, সরকারি কর্মচারী আইন প্রয়োগে বাধা দান করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা, তারপর সম্পত্তি দখল করা বা চুরি করা, তারপর যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা। এইভাবে এক চান্সে মুখস্থ করে রাখতে হবে, এইখানে এইখানে এইখানে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ পারবো। সবাই মনোবল সবসময় হাই রাখবেন। ইয়েস, ইফ এনিওয়ান ক্যান আই অলসো ক্যান। যদি অন্য কেউ পারে আমিও পারবো, শুধু এইটুকু। পরের প্রশ্ন, মারাত্মক অস্ত্রসহ যদি কেউ দাঙ্গায় অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি কত ধারায় হবে? মারাত্মক অস্ত্রসহ যদি কোনো ব্যক্তি দাঙ্গায় অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি কত ধারায় হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মারাত্মক অস্ত্রসহ দাঙ্গায় অংশগ্রহণ করলে তার শাস্তি হচ্ছে রিপা আক্তার, আমিনুল হক শাকিল। ইয়েস ইয়েস, এইবার আমি জিতেছি। ইয়েস, আমি শোয়াই ফেলতে পারছি এই দুইজনকে। আর্মস ব্যান্ড, এই ব্যান্ডে থাকবেন এই দুইজন, রিপা আক্তার আর আমিনুল হক। পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত এই দুইজনে আর্মস ব্যান্ড অবস্থায় থাকবেন। একটা হচ্ছে বেআইনি সমাবেশ আর একটা হচ্ছে দাঙ্গা। এই শ্রীমতী সীমা রায় দাসী, আশরাফুল আলম, সবাই ব্যান্ডে থাকো, আর্মস ব্যান্ড। তোমাদের সবগুলোকে শোয়াই ফেলবো এখন। একটা হচ্ছে বেআইনি সমাবেশ। এই বেআইনি সমাবেশেই আবার কি হবে, যখন শক্তি বল প্রয়োগ করা হবে তখন বেআইনি সমাবেশেই কিন্তু আবার দাঙ্গা হয়ে যাবে। তাই বেআইনি সমাবেশের শাস্তি 143 খালি হাতে, আর অস্ত্রসহ শাস্তি 144 কিসের? বেআইনি সমাবেশে। আবার দাঙ্গার শাস্তি 147 খালি হাতে, আর অস্ত্রসহ হচ্ছে 148। তো যারা 148 বলছেন নিজেকে যাচাই করেন। থ্যাংক ইউ। আশরাফুল আলম, সংশোধন করতে হবে। একটা বেআইনি সমাবেশ আর একটা হচ্ছে দাঙ্গা, দুইটা আলাদা। এটার উত্তর হচ্ছে 148 ধারা। এইবার একটা প্রশ্ন করি। রফিক নামক একজন রিকশা চালক ঝালকাঠি থেকে বরিশালে একটা বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য ভাড়াটিয়া হয়ে আসে। এই রফিকের শাস্তি কত ধারায় উল্লেখ করা আছে? অর্থাৎ বেআইনি সমাবেশের অংশগ্রহণের জন্য যিনি ভাড়াটিয়া হবেন তার শাস্তি কত ধারায় উল্লেখ আছে? এই ভাড়াটিয়াদের 3টা ধারা পড়াইছিলাম আমরা। কানেক্টেড ধারাগুলো কিন্তু একসাথে পড়াই, আপনারা খেয়াল করবেন। ভাড়াটিয়াদের সম্পর্কে 3টা ধারা। এক হচ্ছে বেআইনি সমাবেশের জন্য কেউ যদি লোক ভাড়া করে তার শাস্তি 150, আর এই ভাড়া করা লোকদের যিনি আশ্রয় দিবেন তার শাস্তি 157, আর যিনি ভাড়াটিয়া হয়ে আসবেন তার শাস্তি 158। আশা করি বুঝতে পারছি। এই যে কানেক্টেড ধারাগুলো আমরা শিখব। এবার দুই বান্ধবীর গল্প শুনি আমরা। এমএসটি রিপা আক্তার এবং শ্রীমতী সীমা রায় দাসী, দুই বান্ধবী রাস্তায় বসে
ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করল, তাদের কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে? রিপা আক্তার এবং সীমা রায়, দুই বান্ধবী, রাস্তায় বসে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করল। এখন তাদের কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে? কয় মাস কত টাকা, কয় বছর কত টাকা জরিমানা, কয় বছর কত হাজার টাকা জরিমানা? রিপা আক্তার, আমার অ্যান্সার চাই। তোমরা বান্ধবী কিনা বা শত্রু কিনা আমি জানতে চাই না। একটা মেয়ে কখনোই আর একটা মেয়ের বান্ধবী হতে পারে না, আমি বিশ্বাস করি না। তবে বান্ধবী হতে পারে জেলাসি বান্ধবী, হিংসুটে বান্ধবী। তাহলে আমরা একটু পয়েন্ট অফ ভিউতে আসেন। আমরা 159 ধারায় মারামারি পড়েছিলাম। মারামারি সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক, সর্বনিম্ন দুইজন, দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তাকে মারামারি বলে 159 ধারা। আর 160-এ গিয়ে তার শাস্তি 1 মাস 100, 1 মাস 100, 1 মাস 100। আমি কিন্তু বারবার পড়াই দিছি। ধ্রুবরাজ দাদা, আপনার উপর আমার ভীষণ ভালো লাগা কাজ করতেছে। আপনি ভুল উত্তর দিয়েছেন, এজন্য আপনাকে আরও সচেতন হতে হবে। আমি কিছু কিছু শাস্তি পড়াই দিছিলাম, যে এই মারামারির শাস্তিটা আপনারা খুব ভালো করে পড়বেন। 1 মাস কারাদণ্ড অথবা 100 টাকা জরিমানা। এখন একটা টেকনিক্যাল প্রশ্ন করব, যে প্রশ্ন এই কোনো ধারায় নাই, অবশ্য আছে, আপনারা খোঁজেন নাই। আমি একদিন ক্লাসে বলছিলাম, আচ্ছা আমরা তো জানি ঘুষ নেওয়া হয়, যে টাকা মনে করেন টাকা দিল ঘুষ হিসাবে আপনি নিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সর্বনিম্ন কত টাকা ঘুষ নিলেও সেটা ঘুষ বলে গণ্য হবে না? সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন কত টাকা ঘুষ নিলেও সেটা ঘুষ বলে গণ্য হবে না? নর্মাল পানি হয়ে যাবে ব্যাপারটা। অনেকে বলে না যে ওর কি 20 টাকা চা খাইতে দিয়েছে, ওটা আবার ঘুষ কিসে? এই দেখেন, ব্রিলিয়ান্ট পাই গেলাম আমরা। সত্যজিৎ বিশ্বাস, সত্যজিৎ বিশ্বাস, তুমি একটু কমেন্ট করে বলো, এই যে 3 টাকা পরিমাণ ঘুষ নিলে সেটা ঘুষ বলে গণ্য হবে না। আমি একদিন ক্লাসে বলছিলাম, তুমি কি এটা কি নোট করে রেখেছো না কিভাবে তোমার মনে আছে? তুমি একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, সর্বনিম্ন 3 টাকা যদি আপনি কারো কাছ থেকে ঘুষ নেন, ওইটা ঘুষ বলে গণ্য হবে না। 3 টাকা পর্যন্ত আপনি মাপ পাবেন। এটা দণ্ডবিধির ভাষ্য অনুযায়ী আমি পেয়েছি, ঠিক আছে? 3 টাকা পর্যন্ত নিলে আপনি মাপ পাবেন। পরের প্রশ্ন, সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য যখন কেউ বকশিশ গ্রহণ করে বা ঘুষ গ্রহণ করে, তার শাস্তি কত ধারায় বর্ণিত আছে? সরকারি কর্মচারীকে ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য কেউ যদি ঘুষ গ্রহণ করে, তার শাস্তি পেনাল কোডের কত ধারায় আছে? সত্যজিৎ বিশ্বাস, এই যে আমি একদিন বলছিলাম, ও কিন্তু নোট করে রেখেছে। সো এভরিবডি এভাবে নোট করে রাখা উচিত। আমিনুল হক শাকিল, তুমি আরেকটু সংশোধন করো। মিরাজ শেখ, থ্যাংক ইউ। 163 ধারা, চমৎকার।
রিপা আক্তার হয় নাই। তাহলে আমরা বলছিলাম কয়জনে ঘুষ নিতে পারে? সরকারি কর্মচারী নিজে পারে 161, কোনো দালাল নিয়ে সরকারি কর্মচারীকে দিতে পারে 162। এবার সরকারি কর্মচারীর ব্যক্তিগত কোনো লোক, ঘরের লোক বা আত্মীয় লোক, সে নিতে পারে 163। নেক্সট প্রশ্ন, আশরাফুল আলম, ধন্যবাদ। পেনাল কোডের 175 ধারা অনুসারে, পেনাল কোডের 175 ধারা অনুসারে আদালতে কি হাজির না করলে শাস্তির ব্যবস্থা আছে? পেনাল কোডের 175 ধারায় আদালতে কি হাজির করার কথা বলা আছে? কি হাজির করার কথা বলা আছে? গরু ছাগল, 1 নম্বর গরু ছাগল, খ নম্বরে হচ্ছে হাঁস মুরগি, গ নম্বরে হচ্ছে পরকীয়া প্রেমিক, আর 4 নম্বর হচ্ছে দলিলপত্র। কি? আমরা দুইটা টার্মস শিখেছিলাম, 174, 175। সমন দেওয়ার পরে হাজির করার বিষয়। তাই মানুষ এবং দলিলপত্র এই দুইটার মধ্যে সবচেয়ে আগে কে, গুরুত্বপূর্ণ কে? মানুষ। তাহলে 174 আগে, তাই 174-এর সাথে মানুষ, অর্থাৎ মানুষ হাজির না হইলে শাস্তি 174, আর দলিল হচ্ছে পরে, তাই 175 পরে। 175 হচ্ছে দলিলপত্র হাজির না করলে শাস্তি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই পেরেছেন, নাম বললাম না। আচ্ছা, এইবার মিরাজ শেখ এবং ধ্রুবরাজ দুই বন্ধু কোনো একটা বিষয়ে মনোমালিন্যের কারণে মিরাজ শেখ ধ্রুবরাজের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা খবর দিয়ে পুলিশ ডেকে এনে ধ্রুবরাজের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে বাধ্য করল। এক্ষেত্রে মিরাজ শেখের শাস্তি কত ধারায় বর্ণিত আছে? দেখি, আর রিপিট করব না, দেখি আপনারা কি পারেন। মিরাজ শেখ 182, আমিনুল হক শাকিল আরেকটু সংশোধন করতে হবে। কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে, বিরক্তি করার জন্য বা হয়রানি করার জন্য সরকারি কর্মচারীর নিকট ভুয়া বা মিথ্যা সংবাদ দিয়ে যদি আইন প্রয়োগ করতে বাধ্য করা হয়, তাহলে হচ্ছে 182। আইন প্রয়োগ করতে বাধ্য করা হয়, তাহলে 182। আর 177 হচ্ছে সরকারি কর্মচারীর নিকট কোনো একটা অপরাধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া, কোনো একটা অপরাধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া। এই লোকটা জানে যে ডাকাতি করতেছে ওই দিকে, পুলিশ এসে জিজ্ঞেস করছে কোথায় ডাকাতি হয় জানেন, সে বলছে না ওদিকে না, ডাকাতি হচ্ছে এই দিকে, অর্থাৎ ভুল দিকে চালিত করা বা মিথ্যা সংবাদ দেওয়া, মিথ্যা তথ্য দেওয়া, সেটা হচ্ছে 177। কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য করলে 182। আশা করি পারবেন। এইবার আসেন, আমরা একটা লোককে ধরব। এই আমিনুল হক শাকিল, এই লোকটা বাংলাদেশ পুলিশের কনস্টেবলে চাকরি করতেছে। হঠাৎ তিনি একদিন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখলেন যে অনার্স পাস করলে, অর্থাৎ অনার্স পাসের সার্টিফিকেটে একটা সেকেন্ড ক্লাসের একটা চাকরি, কোথায়? মৎস্য অধিদপ্তরে।
তার মাছ খুব পছন্দ, মাছ খাবে বসে বসে অফিসে, আর অফিস করবে না, ফাঁকি দেবে, বঙ্গা যাবে শুধু। আর নতুন বিয়ে করছে ওইটার কারণে, সেটা তো বোঝে নাই সবাই। তার মানে সে এখন মৎস্য অধিদপ্তরে চাকরি নেবে কি অনার্স পাসের সার্টিফিকেট দিয়ে, কিন্তু দুঃখের বিষয় সে অনার্স পাস করে নাই। এখন সে কি করবে? একটা মিথ্যা সার্টিফিকেট, এক স্যারকে ধরে ঘুষটুস খাওয়াই একটা মিথ্যা সার্টিফিকেট বের করে আনছে। তারপরে এবার সেই মিথ্যা সার্টিফিকেটটাকে সত্য বলে চালাইয়া এই চাকরিটা সে নিয়েছে। এমসিকিউটা হচ্ছে, আমিনুল যে মিথ্যা সার্টিফিকেটকে সত্য বলে ব্যবহার করে চাকরি নিয়েছে, এক্ষেত্রে আমিনুলের শাস্তি কত ধারায়? ও শম্ভু দাদা, আপনি তো না, আপনাদেরকে আমি কোনোভাবে আটকাইতে পারবো না। শিট। আমাদের আর 3টে এমসিকিউ আছে। এত সময় যা হয়েছে সব পানি, দুধ, ভাত সবকিছু শেষ। আমি সিরিয়াস বলতেছি, এই লাস্টের এই 3টে এমসিকিউর অ্যান্সার প্রপারলি একদম, এত সময় আমি একটা ধারা দিয়েছি, মানে শাস্তি কোন ধারা একটা। এবার কিন্তু এই লাস্টের 3টে এমসিকিউতে একটা ধারা আসবে না, 2-3টে ধারা মিক্স আসবে। তো যারা শুধুমাত্র এই 3টা এমসিকিউর সম্পূর্ণ ধারাগুলা দিতে পারবেন, আমি মনে করব তারা ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ইন দিস ক্লাস। সবাই রেডি হন, যা কাপড় চোপড় সামলান, যারা নর্মালভাবে আছেন। লাস্ট 3টা এমসিকিউ, এটা দিয়ে আজকের ব্রিলিয়ান্ট বাছাই হবে। শাওন ও শফিক 2 বন্ধু। শাওনের একজন শত্রু আছে, এই শত্রুকে শাওন মারবে, মেরে ফেলবে, সেই জন্য শফিককেও সাথে করে নিয়ে গেছে। রাত্রবেলায় শাওনের শত্রু যখন বাসায় ফিরতেছে, তখন শাওন ও শফিক মিলে, অর্থাৎ শাওনের যেহেতু শত্রু, শাওন তার শত্রুকে ধরে ছুরি দিয়ে জবাই করলো, শফিক তার পাশে দাঁড়িয়েছিল। এরপরে জবাই করার পরে শফিককে বলা হইল, বন্ধু আমি তো ওকে মেরে ফেলছি, তাহলে এই লাশটা তো এখানে রাখা যাবে না। তখন শফিক এই লাশটাকে বস্তায় ভরে মোটরসাইকেলে করে নিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। এমসিকিউ হচ্ছে, শাওন ও শফিক 2 বন্ধু। শাওন তার শত্রুকে হত্যা করার সময় শফিক পাশে ছিল, এবং শফিক ওই লাশটা কি করলো, বস্তায় ভরে নদীতে ফেলে দিল। এক্ষেত্রে তাদের মোট শাস্তির ধারা কি কি আসবে? তাদের মোট শাস্তির ধারা কি কি আসবে? এই দুজনেরই কোন কোন ধারায় শাস্তি হবে? তাহলে আপনি জিস্ট বের করবেন। একজনে হত্যা করছে, একজনে লাশ গুম করেছে। এমএসটি রিপা আক্তার, আমিনুল হক শাকিল, আরো সংশোধন করতে হবে। তুমি গত কয়েকটা ক্লাস করোনি, তাই হয়তো। এখানে কিন্তু লাশ গুমের ধারা আছে, ঠিক আছে? এখন এখানে দেখেন, আমিনুল হক শাকিল 34-35 দিল,
হোয়াট এ অ্যান্সার! আপনি কি টের পাচ্ছেন আমিনুল, এখানে একটা মার্ডার হয়ে গেছে? একটা 302 ধারায় খুন হয়ে গেছে। 300 ধারায় খুন হয়েছে, শাস্তি 302। একটা খুন হয়েছে। খুনের পরে কি হইল? এই লাশটাকে অদৃশ্য করে ফেলছে, অর্থাৎ অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে ফেলছে। 201 ধারা। এরপরে কয়জন লোকই করছে কাজটা বলেন তো? 2 জন। এখন যদি 2 জন একই মানসিকতা নিয়ে কাজটা করে তাহলে আসবে 34 ধারা, এবং যেহেতু উপস্থিত থেকে সহায়তা করেছে তাহলে 114 ধারাও আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। অনেকে চেষ্টা করেছেন। এটা কিন্তু একটু টেকনিক্যাল, লিখিত পরীক্ষার মতোই প্রশ্নটা দিলাম যাতে আপনারা একটু ব্রেনটাকে একটু খাটান। সো 302, 201, 114, 34 এগুলো আপনি আনতে পারবেন। লাস্ট 2টা প্রশ্নের একটা প্রশ্ন। সত্যজিৎ বিশ্বাস 176, 109 আসবে না। 176 হচ্ছে যে লোক অপরাধের সংবাদ দিতে বাধ্য, কিন্তু আইনে বলছে যিনি আসামি, যিনি অপরাধ করছে সে কিন্তু সংবাদ দিতে বাধ্য না। কেউ কি খুন করে পুলিশকে ফোন দেবে, স্যার আসেন আমি খুন করছি? সে কিন্তু বাধ্য না। 176, 109 আসবে না। লাস্ট প্রশ্ন, একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে যদি কেউ জেনে শুনেও আশ্রয় দেয় তাহলে তার শাস্তি কত ধারায় হবে? ওয়ারেন্টভুক্ত আসামিকে জেনে শুনে যদি কেউ আশ্রয় দেয় তাহলে তার শাস্তি কত ধারায় হবে? সত্যজিৎ বিশ্বাস। আপনারা সবসময় মূল ধারাকে আগে হিট করবেন। এই যে এমডি জাকির হোসেন, মৃদুল বিশ্বাস, শম্ভু দাদা, আপনারা এই যে 34 ধারা আগে লেখছেন, 114 ধারা আগে লেখছেন, এগুলো না দাদা। আপনার মূল এখানে আগে একটা খুন হয়েছে, সবচেয়ে বড় থেকে ছোট, আইনের নিয়ম হচ্ছে বড়, তাহলে মূল ধারাটা আগে আসবে, 302 আগে আসবে। এরপর লাশটাকে অদৃশ্য করে দেওয়া হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, তারপর আসবে 201। তারপর যে একাধিক ব্যক্তি ছিল 34 ধারা আসবে, অথবা তারা যে উপস্থিত থেকে সহায়তা করছে 114 ধারা আসবে। ওয়ারেন্টভুক্ত আসামিকে জেনে শুনে আশ্রয় দিলে তার শাস্তি, তার অপরাধ কত ধারায় হবে? আমিনুল হক শাকিল, আরেকটু সংশোধন করতে হবে। অপরাধীকে আশ্রয় দান 3টা ধারা, 212, 216, 216 ক। 212 হচ্ছে নর্মাল অপরাধীকে, 216 হচ্ছে কি বলতে পারেন? দণ্ডপ্রাপ্ত অথবা ওয়ারেন্টভুক্ত আসামিকে। আর 216 ক হচ্ছে ডাকাত বা দস্যুকে। তাহলে ওয়ারেন্টভুক্ত আসামিকে জেনে শুনে যদি কেউ আশ্রয় দেয় তাহলে কি আসবে? সংশ্লিষ্ট ধারা আসবে, আর সাথে আসবে 176 ধারা। আপনারা সবাই ভুলে যাচ্ছেন, আমি বলছিলাম অপরাধীকে আশ্রয় দিলে 176 ধারা আসবে। আজকের ক্লাসের লাস্ট সর্বশেষ প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লিজ সবাই এমসিকিউটা শুনে যান, একটু অ্যান্সার দিয়ে যান। আপনি এখান থেকে একটা চমৎকার জিনিস শিখবেন, আগে শিখেছি আবারও শিখবেন। সবাই একটু শুনে যান। সবাই রেডি? সবাই এইটার প্রশ্নের উত্তরটা সবাই একটু মনোযোগ সহকারে দিবেন প্লিজ। দেখি আপনার কি মনে আছে। এএসআই নিরস্ত্র আসলাম মিয়া কে?
এএসআই নিরস্ত্র আসলাম মিয়া জেনে শুনে কোনো একটা লোককে অবৈধভাবে বা হয়রানি করার উদ্দেশ্যে গ্রেপ্তার করে কোর্টে চালান করে। এএসআই নিরস্ত্র আসলাম মিয়া কোনো একটা ব্যক্তিকে জেনে শুনে হয়রানি করার জন্য বা অবৈধভাবে গ্রেপ্তার করে আদালতে চালান করে দেয় বা কোর্টে চালান করে। এক্ষেত্রে আসলাম মিয়ার শাস্তি কত ধারায় হবে? আসলাম মিয়ার শাস্তি কি দেখি, সবচেয়ে খুবই হিসাব করে ধারাগুলো দিয়েন, কতগুলো ধারা আসবে। যারা প্রথমে একটা ধারা দিয়েই চলে যাচ্ছেন, ঠিক আছে, তারা কিন্তু মনোযোগী না। অনেকে আছে দেখবেন সুযোগ পাইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দুর্বল হয়ে গেছে, চলে গেছে। কিন্তু অনেকে আছে ফোর পেলে করবে, ফোর পেলে কি আমি বুঝি না, যাই হোক, তারপরে আস্তে 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 সব কিছু করবে। এই ধারাটার অ্যান্সারটা আমি যখন বলবো তখন আপনার মস্তিষ্ক খুলে যাবে। আপনি বলবেন যে হ্যাঁ আমি তো পারতাম কিন্তু আমি পারলাম না। ঠিক এইটাই হবে পরীক্ষার খাতায় আপনার সাথে। আপনি তো দিয়েই ইয়েস আমি 220 দিয়ে আইছি ফুল মার্ক, আসলে আপনি পাবেন না। কেন পাবেন না? এখানেই হচ্ছে আপনাদের পার্থক্য, এখানে হচ্ছে বুদ্ধিমত্তা বাছাই। এএসআই নিরস্ত্র আসলাম মিয়া জেনে শুনে হয়রানি করার উদ্দেশ্যে এক ব্যক্তিকে অবৈধভাবে আটক করে কোর্টে চালান করে। তাহলে অবৈধভাবে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার হচ্ছে 220 ধারায় অপরাধ। আর একটা ধারা আছে 166টা একটু মনে করেন তো। কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ। তাহলে পেনাল কোড 220-এর সাথে যাবে 166। আমি প্রতিদিন বলেছি 100 বার যে একজন পাবলিক অপরাধ করলে সে শুধুই অপরাধের ধারাটাই হবে, কিন্তু পুলিশের ক্ষেত্রে সবসময় 3টা ধারা বেশি থাকবে। পুলিশ অপরাধ করলে 3টা ধারা বোনাস থাকবে, সেটা হচ্ছে পুলিশ আইনের 7 ধারা, 29 ধারা এবং পিআরবি 857। কারণ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে হলে এই ধারাগুলো আনতে হবে। এর হচ্ছে আমাদের আজকের টুইস্ট। আপনাদের এখন অনেকেরই মনে পড়ছে যে হ্যাঁ এরকমই হওয়ার কথা ছিল। এইভাবে হুঁশ রেখে আপনি যত কানেক্টেড ধারা পরীক্ষার খাতায় আনতে পারবেন তত বেশি নাম্বার পাবেন, তত আপনার সিরিয়াল ভালো থাকবে, তাড়াতাড়ি প্রমোশন পাবেন। সো বি কেয়ারফুল। একটা ধারা আপনি এটা মনে করবেন না যে এক্সামিনার শুধুমাত্র একটা ধারা দিয়ে আপনাকে প্রশ্ন করবে। আপনাকে শোয়াই ফেলানোর জন্য যত পদ্ধতি জানা আছে সে সেটা প্রয়োগ করবে। এজন্য একটা প্রশ্ন বারবার পড়বেন যে এর সাথে আর কি ধারা যাইতে পারে, এভাবে চিন্তা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ক্লাস কেমন লেগেছে আপনারা নিজেদের যাচাই করলেন, সেভাবে আমরা আস্তে আস্তে শিখব। আগামীকাল ইংরেজি পহেলা বৈশাখ, পরের দিন হচ্ছে বাংলা পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ একটা বছরের পুরাতন বছর শেষ, নতুন বছর আসতেছে, এজন্য আমরা 2-1 দিন একটু গ্যাপ দিতেই পারি। হয়তো 2-1 দিন একটু ক্লাস বন্ধ থাকতে পারে, আমি গ্রুপে জানিয়ে দেব। নতুন বছরের শুভেচ্ছা রইল, অ্যাডভান্স শুভেচ্ছা। সবাই আনন্দ করেন, জীবনকে সুন্দর করেন, ভালো অভ্যাস করেন, বই পড়েন, পরিবারকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, ভালো পোশাক পরেন, ভালো জায়গায় ঘোরেন, ভালো ধর্মচর্চা করেন। সবার জীবন সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শুভরাত্রি।